মেয়েকে অচেতন রাইয়ের ভরসায় রেখে এবার মন্দিরে গিয়ে ঈশ্বরের কাছে রাইয়ের সুস্থতার কামনা করার জন্য বসে রইল অনির্বাণ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা অনির্বাণ হাজার চেষ্টা করা সত্ত্বেও রাইয়ের পক্ষ থেকে বিন্দুমাত্র কোনো রকম কোনো সারা শব্দ আসে না, ঠিক সেই মুহূর্তে এক পর্যায়ে অনির্বাণ হাল ছেড়ে দিয়ে বলতে থাকে যে ঠিক আছে, তুমি যখন আমার ডাকে কোনোভাবে সাড়া দিবেই না রাই, তাহলে বরঞ্চ থাক, আমি বরঞ্চ ধৈর্য হারা হয়ে হাল ছেড়ে দিয়ে আমি বরঞ্চ মন্দিরেই যাই এবং ঈশ্বরকেই আমি প্রশ্ন করি যে ঈশ্বর কেন আমাকে এরকম শাস্তি দিচ্ছে এবং কেন উনি আমার ভালোবাসার এতটা পরীক্ষা নিচ্ছে এবং কেনই বা উনি আমার এতটা ধৈর্যের পরীক্ষা নিচ্ছে। কী এমন অপরাধ করেছি আমি, কী এমন পাপ কাজ করেছি, কিন্তু তার পরিবর্তে আমি আমার মেয়েকে তোমার কাছে ছেড়ে রেখে গেলাম তোমার ভরসায়। এবার আমার মেয়েকে সামলানোর দায়িত্বটা সম্পূর্ণরূপে তোমার। এবং আমি জানি না তুমি কী করে এই অচেতন অবস্থায় আমাদের মেয়েকে সামলাবে, কিন্তু আমাদের মেয়ের আজকে যদি কোনো রকম কোনো ক্ষতি হয় সেটার জন্য তুমি সম্পূর্ণরূপে দায়ী থাকবে। এবার আমি দেখি যে তুমি কী করে মেয়ের কান্নার আওয়াজ শুনে এরকম করে চুপ করে নিথর দেহের মতন পড়ে থাকতে পারো। অন্যদিকে এই কথা বলা মাত্রই যখন রাইয়ের পাশে ওর মেয়েকে শুইয়ে দিয়ে অনির্বাণ যখন মন্দিরে গিয়ে বসে থাকে, ঠিক সেই মুহূর্তেই রাইয়ের বৌমনি বলতে থাকে যে কী ব্যাপার অনির্বাণ, তুমি মন্দিরে এখানে এসে বসে আছো, তাহলে তোমার সন্তান কোথায়? ঠিক সেই মুহূর্তে অনির্বাণ বলতে থাকে যে বৌমনি ওর যেখানে থাকার কথা ওকে ঠিক সেইখানেই রেখে এসেছি, ওকে আমি রাইয়ের ভরসায় রেখে এসেছি। অন্যদিকে রাইয়ের বৌমনি বলতে থাকে যে তার মানে কি রাইয়ের জ্ঞান ফিরে এসেছে? অনির্বাণ ঠিক সেই মুহূর্তে অনির্বাণ বলতে থাকে যে না, সেই চেষ্টাই চলছে এবং সেই চেষ্টা এবং তার জবাব চাওয়ার জন্যই আমি ঈশ্বরের কাছে এখানে এসে বসেছি। আমিও দেখি যে ঈশ্বর কতটা আমার ধৈর্য পরীক্ষা নিতে পারে। বৌমনি অন্যদিকে রাইয়ের বৌমনি বলতে থাকে যে তার মানে আমি কিছু বুঝতে পারছি অনির্বাণ। অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে রাই অচেতন অবস্থায় পড়ে আছে এবং ওর পাশে আমি আমার সন্তানকে রেখে এসেছি। ওর ভরসায় আমি দেখতে চাই যে ও কতটা আমার ধৈর্যের পরীক্ষা নিতে চায় এবং ও কতটা এরকম করে শক্ত ধাতের হয়ে শুয়ে থাকতে পারে। যতক্ষণ পর্যন্ত না আমার মেয়ের শব্দে ও সাড়া দিচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এখান থেকে কোথাও লড়বো না। আমিও দেখি যে ও কীরকম নির্মমতা দেখাতে পারে আমার মেয়ের প্রতি। ও আমাকে কথা দিয়ে কথা রাখতে পারেনি, তো এবার ও আমাকে যে কথা দিয়েছে সেই কথা রাখতেও বাধ্য হবে, এই আমি বলে রাখলাম। অন্যদিকে রাইয়ের বৌমনি বলতে থাকে যে সর্বনাশ করেছে, এতটুকু দুধের বাচ্চাকে তুমি রাইয়ের ভরসায় রেখে এসেছো, যে কিনা নিথর দেহ হয়ে অচেতন অবস্থায় পড়ে আছে। সেই মানুষটা কী করে বা তোমার সন্তানকে সামলাবে একবারও ভেবে দেখেছো অনির্বাণ? এবার যদি সেই মেয়েটা খাট থেকে পড়ে যায় বা কিছু হয়ে যায় তখন এই রিস্ক কে নিবে বলো তো? অন্যদিকে অনির্বাণ বলতে থাকে কে নিবে? যে ওকে জন্ম দিয়েছে সেই নিবে, সেই ওর ক্ষতির জন্য দায়ী থাকবে। অন্যদিকে যখন নার্স বলতে থাকে যে ও মাই গড, উনি ওনার সন্তানকে এখানে কেন ফেলে রেখে গিয়েছে, ঠিক সেই মুহূর্তে রাইয়ের সন্তান যখন অঝরে কাঁদতে থাকে, এক পর্যায়ে রাই যখন হাত নাড়াতে থাকে, ঠিক সেই মুহূর্তে নার্স ছুটে গিয়ে বাইরে বলতে থাকে যে ডক্টর প্লিজ যত শীঘ্র সম্ভব আপনি একবার এখানে আসুন, কারণ রায়পূর্ণা রেসপন্স করছে, রায়পূর্ণা আঙুল নাড়িয়েছে। ঠিক সেই মুহূর্তে ডক্টর সুভদ্রা বলতে থাকে যে কী বলছেন নার্স, আপনি শিওর দেখেছেন তো? ঠিক সেই মুহূর্তে নার্স বলতে থাকে যে হ্যাঁ, ওনার মেয়ে ওনার হাতটাকে নিয়ে খেলা করছিল এবং সেই সময় উনি রেসপন্স করেছে এবং আমি ক্লিয়ারলি দেখেছি ম্যাডাম, আপনি প্লিজ একবার চেক আপ করুন। ঠিক সেই মুহূর্তে রাইমা বলতে থাকে যে কী ব্যাপার ডক্টর সুভদ্রা, আপনি এরকম ছোটাছুটি করছেন, আমার মেয়ে ঠিক আছে তো? ঠিক সেই মুহূর্তে ডক্টর সুভদ্রা বলতে থাকে যে দেখুন এক্সকিউজ মি, আমাকে একটু ভেতরে যেতে দিন, আমি একবার গিয়ে রাইকে একবার দেখি, তারপরে গিয়ে আমি বুঝতে পারবো যে কী হয়েছে। অন্যদিকে রাইকে অবজার্ভ করার মতো ডক্টর সুভদ্রা বলতে থাকে ও মাই গড, ইটস এ মিরাকল। তো বন্ধুরা লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করতে